वालेकुम। जी, अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। जी, अस्सलाम वालेकुम। मैम अस्सलाम वालेकुम। अस्सलाम जी, वालेकुम अस्सलाम मैम। वालेकुम। मेरा चैट बॉक्स में नाम रोल रखो। আচ্ছা 11টা 5 বাজে মেয়েরা পার্টিসিপেন্টস এর সংখ্যা একটু বাড়ানো যায় তোমাদের লিংকটা কেউ দিতে পারবা গ্রুপে
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। এই যে সফিনা খাতুন যে যে ঢুকেছো তার বোন কি ক্লাস 5 এ পড়ে? সফিনা খাতুন আইডি দিয়ে কে ঢুকেছো ক্লাস 10 এ? নাবিলা চেনো কে এটা? সফিনা খাতুন দিয়ে যে ঢুকেছে কে এটা চেনো সবাই কেউ? পার্টিসিপেন্টস হচ্ছে 18 জন, 20 জন হলে ক্লাসটা শুরু করি। আচ্ছা 11টা 8 বাজে, 20 জন হয়েছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি কেমন? চ্যাট বক্সে অনেকের নাম রোল লেখো নাই এখনো। ঠিক আছে মেয়েরা ক্লাস শুরু করি কেমন? সবাই কি আছো নাকি জয়েন করে চলে গেছো? আছো মেয়েরা, ক্লাসে আছো? জি জি মিস। মিস। গত ক্লাসটা করেছিলাম 1 তারিখে তাই না? লাস্ট ক্লাস যেটা হয়েছিল 1 তারিখে আমরা করেছিলাম এবং আমরা রিভিশন ক্লাস আবার শুরু করেছি 1 নম্বর অধ্যায় থেকে। আচ্ছা গত ক্লাসে আমরা পড়েছিলাম 2 থেকে 5 পৃষ্ঠা, দেখো আজকে আমরা 6 থেকে 9 পৃষ্ঠাটা পড়ব। এবং আজকের প্রশ্নটা হচ্ছে এরকম হবে যে তোমরাই পড়বা, তোমরা প্রশ্ন বলবা, আমি প্রশ্নগুলো লিখবো, এই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে করব। আমার কথা বুঝতে পেরেছো সবাই? আমার কথা কি বুঝতে পেরেছো সবাই?
পৃষ্ঠা নাম্বার 6 আসো সবাই। আমার স্ক্রিনের দিকে তাকালেও হবে, স্ক্রিনের দিকে তাকাও একটু সবাই। একটা খাতা নাও সবাই। আচ্ছা, গত ক্লাসের যে পড়াগুলো ছিল, আমরা যেগুলো পড়েছিলাম, এখান থেকে প্রশ্ন করলে কি সবাই পারবা লিখতে, বলতে পারবা আমাকে? 2 থেকে 5 পৃষ্ঠার যে পড়াগুলো ছিল গত ক্লাসে আমরা পড়েছিলাম, সেখান থেকে প্রশ্ন ধরলে কি পারা যাবে? এরা কথা বলো, কথা না বললে তো আমি বুঝতে পারবো না, যে এটা তো কনভারসেশন তাহলে হবে না। নীরা আছো? জি মিস। সবাইকে আছো? শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। রূপু আছো? জি মিস। রূপু আছো? কাজী আরিশা আছো? জি মিস। আচ্ছা, একটু মনোযোগ দাও। মুক্তা ত্রিশূল আছো? জি মিস। আচ্ছা, একটু মনোযোগ দাও। আচ্ছা, একটু বলি এবার, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? আফিফা আজিজ বলো। আফিফা আজিজ। দেখো কোথায় তোমরা? জান্নাতারা আছো? সায়েন্সের জান্নাতারা? জি মিস। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? কি কারণে বলা মিস হয়? চার্লস ব্যাবেজকে। কি কারণে বলা হয়? ক্লাস 10 একেবারে এই পড়াশোনা করতে মন চাচ্ছে না, তাই না? 30 রোল 30 আছো? কমার্সের 30 রোল। কমার্সের 30 রোল আছো? মুক্তা? রূপু আছো? সায়েন্সের রূপু? সায়েন্সের রূপু আছো? প্রোগ্রামিং ধারণাকে সামনে নিয়ে আসেন কে? যে বলতে পারবা সে বলো। আচ্ছা, নাম বলছি না, যে বলতে পারবা সে বলবা। প্রোগ্রামিং ধারণাটাকে সামনে নিয়ে আসেন কে? মিস অ্যাডা মিস অ্যাডা লাভলেস। অ্যাডা ল্যাভলেস। চার্লস ব্যাবেজ কত সালে চার্লস ব্যাবেজ কত সালে তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে বর্ণনা দেন? 1991 সাল। না, শোনো, 1991 সালে তো না, তৈরি করা হয়। আমি বলছি তিনি যে বক্তব্য দেন কত সালে, তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন কত সালে? চার্লস ব্যাবেজ তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন কত সালে, কোথায়? তোমরা যদি আমার স্ক্রিনের দিকে তাকাও তাও বলতে পারার কথা। 1842 সালে। 1842 সালে কোথায়? বিশ্ববিদ্যালয়। তুরিন বিশ্ববিদ্যালয়। তুরিন বিশ্ববিদ্যালয়। চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে? মিস
1871 সালে। 1871 সালে বলা হচ্ছে তার মৃত্যুর 100 বছর পরে কোন জিনিসটা, কোন নোট দেখে, কত সালের একটা নোট দেখে বুঝতে পারেন যে অ্যাডা ল্যাভলেস অ্যালগরিদম ধারণা প্রকাশ করেছিলেন? কার মৃত্যুর 100 বছর পরে? কার মৃত্যুর 100 বছর পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা ল্যাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিং ধারণাটা প্রকাশ করেন? এটা কার মৃত্যুর কথা বলা হচ্ছে? চার্লস ব্যাবেজ। তাহলে দেখো এখানে বলা হচ্ছে অ্যাডা ল্যাভলেস যে অ্যালগরিদম প্রোগ্রামিং ধারণাটা প্রকাশ করেছেন তার মৃত্যুর মানে অ্যাডা ল্যাভলেসের মৃত্যুর 100 বছর পরে। অ্যাডা ল্যাভলেসের মৃত্যুর 100 বছর পরে 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা ল্যাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণাটাই প্রকাশ করেছিলেন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নাম শুনেছো? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নাম শুনেছো সবাই? জি মিস। আচ্ছা, তিনি কি কারণে বিখ্যাত হয়েছিলেন? কি কারণে? তোমরা আমার মিস স্ক্রিনের দিকে তাকিয়ে চৌম্বকীয় বল বার্তা প্রকাশ করার মাধ্যমে। বিনা তারে যে বার্তা প্রকাশ প্রেরণ করা যায় তার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। আর এদিকে জগদীশ চন্দ্র বসু নাম শুনেছো? জি মিস। জগদীশ চন্দ্র বসু কিন্তু এটা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি সেটা সামনে আনতে পারেন নাই। ঠিক আছে? বেতারের আবিষ্কারক হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? বেতার যন্ত্রের আবিষ্কার হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? গুগলিয়েমো মার্কনিকে। গুগলিয়েমো মার্কনি। গুগলিয়েমো মার্কনি, তাই তো? কম্পিউটার তৈরির পথ সুগম হয় কোনটি আবিষ্কারের ফলে, কত সালে? কম্পিউটার তৈরির পথ সুগম হয় কোনটি আবিষ্কারের ফলে, কত সালে সেটা? মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে 1971 সালে। আচ্ছা, ভেরি গুড। দেখেই বলো, কিন্তু সবাই একটু কানে একটু শোনো। এই যে আমরা যে ইমেল পদ্ধতি ব্যবহার করছি, এটা কি কারণে ব্যবহার করছি, কোনটি আবিষ্কারের ফলে? ইমেলটা আমরা যে ব্যবহার করছি কোনটি আবিষ্কারের ফলে, কত সালে? তোমরা দেখে বলো, মেয়েরা একটু স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকিয়ে বলো। নীরা আছো? নীরা আছো? জি মিস। দেখতে পাচ্ছ? জি মিস। কি আবিষ্কারের ফলে?
এই যে ইমেল পদ্ধতি আমরা চালু হয়েছে কি আবিষ্কারের ফলে, একটু স্ক্রিনটার দিকে তাকিয়ে বলো তো আমাকে। সুমাইয়া আছো? জি মিস। হ্যাঁ বলো তো, একটু দেখে বলো, স্ক্রিনটা দেখে বলো। মিস আরফানের আবিষ্কার পর আর একটু বলো, জোরে ভালো করে বলো। মিস আরফানের আবিষ্কার আরপানেট, আরপানেট, ঠিক আছে। ইন্টারনেট প্রোটোকল, প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে বুঝো? প্রোটোকল অর্থ হচ্ছে যে ধারাবাহিকতা, যে কিভাবে শুরু হবে, প্রথমে কে, তারপরে কি, তারপরে কি, এটাকে বলা হয় প্রোটোকল। প্রোটোকল মেনটেনের নাম শুনেছো এরকম? প্রোটোকল হচ্ছে ধারাবাহিকতা। ইমেল পদ্ধতি চালু করেন কে? মিস রেমন্ড স্যামুয়েল টমলিনসন। উনি কোথাকার, কোথাকার মানুষ, কি পেশা তার? কোথাকার মানুষ, কি পেশা তার? দেখো যেখানে নামটা লেখা আছে তার আগে লেখা আছে, একটু দেখে বলো। মিস আমেরিকান প্রোগ্রামার। আমেরিকার প্রোগ্রামার। তোমরা কিন্তু দেখেই বলবো, অসুবিধা নাই, দেখেই বলো। অ্যাপল নামে একটা কম্পিউটার চালু হয়েছিল কত সালে? মিস 1976। জোরে বলো। 1976। 1976 সালের 1 এপ্রিল। আচ্ছা, এই যে বিল গেটস নাম শুনেছো? জি মিস। এখন বিশ্বের চতুর্থ ধনী। মানে বিল গেটস কি কারণে বিখ্যাত হয়েছেন, কারণটা কি? তার কোম্পানিটার নাম কি? মাইক্রোসফট কোম্পানি। মাইক্রোসফট কোম্পানি। আচ্ছা, বিল গেটস এর জন্ম হচ্ছে 28 অক্টোবর 1955, ঠিক আছে। তিনি 1981 সালে আইবিএম, আইবিএম এর পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, আইবিএম দেখতে পাচ্ছ, এটা তৈরি করে তিনি সবার সামনে আসেন। এটা কত সালে আইবিএম? 1981 সালে। আচ্ছা, তারপর একটু দেখে নেই। এইচটিটিপি পূর্ণরূপটা কি বলেছিলাম? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ভেরি গুড। আর তিনটা ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, তিন রূপটা কি, পূর্ণরূপ? তিন ডাব্লিউ পূর্ণরূপটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা ঠিক আছে। এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটাকে সামনে রাখেন কে? আচ্ছা, ডাব্লিউ 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 জনক বলা হয় কাকে, যদি এভাবে প্রশ্নটা হয়? মিস ডাব্লিউ টিমোথি হ্যাঁ, জন বার্নার্স লি। আচ্ছা, সর্বশেষ গত ক্লাসের মার্ক জুকারবার্গ, কত সালে এটা শুরু হয়েছিল? মার্ক জুকারবার্গ কি কাজ করেছেন এবং কি কারণে বিখ্যাত হয়েছেন?
মার্ক জুকারবার্গ সম্পর্কে একটু বলো। মিস ফেসবুক প্রতিষ্ঠার জন্য বলো একটা, বলো একটু। ফেসবুকের প্রতিষ্ঠাতা, তাই তো? মার্ক জুকারবার্গের জি, জন্ম কত সালে? 1984 সালে। 1984। 1984 সালের 14ই মে। ঠিক আছে, আজকে দেখো আমরা পড়ছি ই লার্নিং ও বাংলাদেশ। ই লার্নিং ও বাংলাদেশ একটু বাসায় পড়বা, ঠিক আছে? আমি তো আজকে দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে বললাম, একটু যদি তোমরা মানে পড়ো তাহলে তোমাদেরই সুবিধা হবে, কারণ এগুলো কিন্তু মানে বাসায় বসে অনেকক্ষণ ধরে মুখস্থ করার বিষয় না। আচ্ছা, ই লার্নিং ও বাংলাদেশ। প্রভা আছো? সায়েন্সের প্রভা? জি মিস। আচ্ছা, আমার প্রথম প্যারাটা পড়বা, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে বাকিরা একটু খেয়াল করো, আমি এখান থেকে আবার প্রশ্ন করব। প্রথম প্যারাটা পড়ো তো প্রভা। জি মিস। পৃথিবীতে জ্ঞান অর্জনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকেই মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পরপর প্রথম পদ্ধতির এক ধরনের পদ্ধতি জোরে পড়ো। পরিবর্তন হতে শুরু করেছে। জি মিস। এবং ই-লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং সংক্ষিপ্ত এবং এটা বলতে আমরা পাঠদান করানো সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি। মনে রাখতে হবে, ই-লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়। এটি সনাতন পদ্ধতির পরিপূরক। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ানো কিছু হয়তো হাতে কলমে দেখানো সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছা করলেই মাল্টিমিডিয়ার সাহায্যে আরো সুন্দরভাবে বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারবেন। সেটি একটি ইন্টারেক্টিভ সেটি এমনকি ইন্টারেক্টিভও হতে পারে। তারপরে প্যারাটা পড়ো। আমরা সবাই জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল। সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমরা স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই। লাইব্রেরি অপ্রতুল, ফলে হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম। এই সমস্যাগুলো সমাধানের জন্য ই-লার্নিং অনেক একটি ভূমিকা রাখতে পারে। দক্ষ একজন শিক্ষকের পাঠদানের ভিডিও করে নিয়ে সেটা অসংখ্য স্কুলে বিতরণ একটি ভূমিকা রাখতে পারে। দক্ষ শিক্ষকের পাঠদানের ভিডিও তুমি লাইন উল্টাপাল্টা করে ফেলেছো। একটি নির্দিষ্ট হ্যাঁ মিস, একটু ভুলিয়ে গেছি। একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া ছাত্রছাত্রীদের দেয়া যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটা বরাবর ব্যবহার করতে পারেন। বাংলাদেশে অনেক শিক্ষকই এটি ব্যবহার করছেন। সারা পৃথিবীতে ই-লার্নিং এর সারা পৃথিবীতে ই-লার্নিং এর জন্য মিস শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু জোরে পড়লে ভালো হয়।
সারা পৃথিবীতে ই লার্নিং এর জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটা গ্রহণ করতে পারে। বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং অনেক সময়ই একজন সেই কোর্সটি নেওয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় কোডিং পর্যন্ত ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে। আমাদের বাংলাদেশও এত পিছিয়ে নেই। বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিদরা তথ্য প্রযুক্তিবিদরা এ ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল কি পোর্টাল আচ্ছা দেখো আমি একটু পড়ি আবার বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আমি পড়ি প্রভা শোনো একটু। আমাদের বাংলাদেশেও এতে পিছিয়ে নেই। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা এ ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করেছে এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং এ প্রশিক্ষণ নেওয়ার উপযোগী এই ধরনের সাইটগুলো দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার জন্য ই লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং আমাদের সবসময় মনে রাখতে হবে এটি কিন্তু কোনোভাবে প্রচলিত পাঠদানের বিকল্প নয়। এই যে আমরা যে তোমাদেরকে এখন পড়াচ্ছি এটা কিন্তু এই যে ক্লাসে যে পড়ায় তার কিন্তু একেবারেই বিকল্প নয়। আমরা এখন কাজটা চালিয়ে নিচ্ছি। কথাটা বুঝতে পেরেছো? প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। ই লার্নিং এর বেলায় এই বিষয়গুলো প্রায় সময় অনুপস্থিত থাকে। পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে হতে পারে। সে কারণে ই লার্নিং কে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। আমাদের বাংলাদেশে ই লার্নিং এর অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই লার্নিং এর জন্য ইন্টারনেটের স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ই লার্নিং এর শিক্ষণ সামগ্রী ম্যাটেরিয়ালস তৈরি করার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার গুরুত্বের সাথে এ ধরনের শিক্ষণ সামগ্রী তৈরি করছে। এতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জনে সক্ষম হবে। আচ্ছা, ই লার্নিং এর ব্যাপারে দেখো যে এখন যেটা শিখছি এবং আমি যেটা মনে করি তোমাদের কিন্তু অনেক রকম ওয়েবসাইট রয়েছে যেখানে দেখবা 10 মিনিটস স্কুলে তোমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারো, অথবা কোনো শিক্ষক আমাদের মতন কোনো শিক্ষক কোনো বিষয় আপলোড করে দিয়েছে সেটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে দেখতে পারো, অথবা এমনিতেও দেখতে পারো। ঠিক কিনা? কখনো 10 মিনিটস স্কুল থেকে কেউ উপকার পেয়েছো? আচ্ছা, এরপরে দেখো ই গভর্নেন্স ও বাংলাদেশ। এখান থেকে একটু এখন মাত্র 6 মিনিট সময় আছে। ই গভর্নেন্স ও বাংলাদেশ আর মানে সরকারি যে সাহায্য সহযোগিতাগুলোর কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে বলা হচ্ছে যে সরকারি ক্ষেত্র মানে আমরা আগে একসময় মনে করতাম যে সরকারি মাল দরিয়ামে ঢাল বা সরকারি কাজ একটু ধীর গতিতেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন বলা হচ্ছে যে না, এখন আর সেই দিন নাই। এখন ই গভর্নেন্স চালু হওয়ার ফলে মানুষের মধ্যে মানে এই ধীর গতিটা অনেকটা কমে গিয়েছে, মানুষের মধ্যে যে দুর্নীতিটা ছিল সেটাও অনেকটা কমে গিয়েছে। তারপরে যারা দুর্নীতি করবে তারা তো বিভিন্ন ফাঁকফোকর খুঁজবেই, কিন্তু এরপরও বলা হচ্ছে অনেক বেশি আমরা ফার্স্ট হতে পারছি। ঠিক কিনা? এই গভর্নেন্স চালু হওয়ার ফলে এখন দেখা যায় ই গভর্নেন্স চালু হওয়ার ফলে এখন আমরা কিন্তু বিভিন্ন রকম বিলিং সিস্টেম গুলো আমরা এর মাধ্যমে দিতে পারছি। বিভিন্ন রকম বিল, যেমন গ্যাসের বিল, বিদ্যুতের বিল, পানির বিল, যেগুলো বলা হয় পরিষেবা যেটাকে, সেটা আমরা দিতে পারছি এবং হয়রানিটা আমাদের হতে হচ্ছে না। এরপর দেখো ই সার্ভিস ও বাংলাদেশ। এখানে দেখো ই4G ই পর্চা সম্পর্কে বলা হয়েছে, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম সম্পর্কে বলা হচ্ছে ইএমটিএস।
এটার মাধ্যমে কি সুবিধা পাওয়া যায়, ই পর্চা সম্পর্কে বলা হচ্ছে, যেটা তোমরা ক্লাস 8এও পড়েছিলে, ই স্বাস্থ্য সেবা সম্পর্কে বলা হচ্ছে, যেটা আমরা এখন মারাত্মকভাবে উপকারটা নিতে পারছি। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়ি থেকেই এই সুবিধাটা আমরা কিন্তু নিয়েছি। কি মনে হয় তোমাদের? তোমরা তো আসলে ক্লাসে জয়েন করে তোমরা শুনছো না, যা মনে হচ্ছে আমার, কোনো রেসপন্স করছো না, আমি একাই কথা বলছি। তোমরা কি শুনছো সবাই মেয়েরা? জি মিস। রেসপন্স না করলে জি মিস। বক বক করছি আমি, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ না। আচ্ছা, রেলওয়ের ই টিকেটিং এবং মোবাইল টিকেটিং, এরকম সুবিধা কেউ নিয়েছে কিনা আমি জানি না, এরকম সুবিধাগুলো কিন্তু পাওয়া যায়। এরপর দেখো ই কমার্স ও বাংলাদেশ, ইলেকট্রনিক কমার্স, যেটা ই কমার্সকে বলা হচ্ছে ইলেকট্রনিক কমার্স ব্যবসার ক্ষেত্রে, এবং এই এখন ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি এটাকে ব্যবহার করা হচ্ছে। দেখো অনলাইন শপিংটা অনেক বেশি বেড়ে গিয়েছে, এই যে ফুড পান্ডা তোমাদের খাবারের অর্ডারগুলো অনেক বেশি কাজে লাগছে। তার মানে ই কমার্সটা কিন্তু অনেক বেশি সামনে চলে এসেছে এই প্যান্ডামিক সিচুয়েশনে। প্যান্ডামিক সিচুয়েশন মানুষের উপকারও হচ্ছে। সিওডি তে কি হয়? সিওডি নাম শুনেছ? আমরা কিন্তু অনলাইনে কেনাকাটার সময় বলি যে আপনাকে টাকাটা কি বিকাশে দিতে হবে, আগে দিতে হবে নাকি পরে দিলে হবে, বলে কি না সিওডি দিতে হলেই হবে, ক্যাশ অন ডেলিভারি। সিওডির পূর্ণরূপ একটু জানবা, মানে মনে রাখবা। তো আজকে দেখো এই পর্যন্ত আমি পড়ছি যে লাস্টে 10 পৃষ্ঠাটা দেখো আছে 2011-12 সাল থেকে বাংলাদেশেও আস্তে আস্তে ই কমার্সের প্রসার হচ্ছে। তাহলে বাংলাদেশে ই কমার্সের প্রসার হয়েছে কত সাল থেকে? 2011-2012 সাল থেকে। বর্তমানে বই থেকে শুরু করে জামা কাপড়, খাবার, শৌখিন সামগ্রী ইত্যাদি ই কমার্সের মাধ্যমে বেচা কেনা হচ্ছে। অনেক সময় আমাদের বাসা পুরানো জিনিস বা যেটা ব্যবহার করব না সেটা কিন্তু আমরা বিক্রিও করতে পারছি। প্রচলিত বাণিজ্যের মতো ই কমার্সের দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। এক ধরনের প্রতিষ্ঠান কেবল নিজেদের পণ্য বিক্রয় করে থাকে, আর কিছু প্রতিষ্ঠান হচ্ছে অন্য অনেক প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে। তোমাদের মধ্যে ইতিমধ্যে ওয়েবসাইট, টিভি বা পত্রপত্রিকা এই ধরনের অনেক ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে ফেলেছো। এই পর্যন্ত আজকে। এখান থেকে আমি মানে সামনের ক্লাসে আমি এখান থেকে প্রশ্ন করব, একটু পড়ে রাখবা, 5বার 7বার একটু পড়বা, রিডিং করবা, তাহলে দেখবে উত্তরগুলো পারবা। যেহেতু রিভিশন ক্লাস, আমি আশা করবো যে তোমরা একটু মনোযোগী হলেই তোমাদেরও পড়াটা মুখস্থ হয়ে যাবে। মানে মুখস্থ বলতে কি, এটা আমাদের চর্চার বিষয়, মুখস্থর বিষয় তো না, আমাদের চর্চার বিষয়, চর্চাটা হয়ে যাবে। কি মনে হয় তোমাদের? মিস। 10 পৃষ্ঠার এই পর্যন্ত পড়া থাকলো। আমি নেক্সট ক্লাসে কিন্তু এখান থেকে প্রশ্ন করব। আর আরেকটা বিষয় তোমাদের কিছু জানতে চাচ্ছিলাম, তোমাদের কি অ্যাসাইনমেন্টের কাজ চলছে? তোমরা কি অ্যাসাইনমেন্ট লিখছো মেয়েরা? মিস 5th উইক পর্যন্ত দেয়া হয়েছে। কত নাম্বার পর্যন্ত? 5th। যাই হোক, তোমরা কি লিখছো? আমাদের আইসিটি মধ্যে এখনো আসে নাই, তাই না? জি মিস। এসেছে, এখন আসেনি। মিস। হ্যাঁ বলো। মিস আমাদের যে আইসিটি প্র্যাকটিক্যাল দিয়েছেন 4 নাম্বার আর 5 নাম্বার, মিস ওইটার ফলাফলটা জানি কেমন, একটু বলে দেওয়া। ফলাফলটা কেমন করে দেবো এটা তার সামনে ক্লাসে একটু আলোচনা করি, ঠিক আছে? আগামী ক্লাসে তো আছে, আগামী কালকে তো ক্লাসটা আছে, তাই না? আগামী কালকে ক্লাসটা আলোচনা করি। আর ফলাফল বলতে কি, যে যে কাজটা করছো সেটার ফলে কি হয়, যে কাজটা করছো সেটার ফলে কি হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে, এর ফলে এই সুবিধাটা পাওয়া যায়। যেমন ওয়ার্ডের ক্ষেত্রে এই লেখালেখি সাজসজ্জা করার ফলে লেখাকে আকর্ষণীয় ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? এক্সেলের ক্ষেত্রে এগুলো কাজের সুবিধা পাওয়া যায়, এগুলো ক্ষেত্রে হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? গুণ করলে, ভাগ করলে আমাদের বেতনের হিসাব করতে সুবিধা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারী বা যে কোনো জায়গায় কর্মকর্তা কর্মচারীদের কিছু জিনিস গুণ করতে হয়, কিছু জিনিস ভাগ করতে হয়, কিছু জিনিস পার্সেন্টেজ করতে হয়, তো সেই জিনিসগুলো সুবিধা পাওয়া যায়। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, আজকের ক্লাস মনে হয় এখানেই শেষ করতে হচ্ছে, সময় আর নেই।